আমরা এখন যেখানে আছি এটার গল্প আসলে এক বেলায় বলে শেষ করা সম্ভব না। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতের প্লেট এবং ইউরেশিয়ার প্লেট একটা সংঘর্ষ হয়, সেখান থেকে তৈরি হয় বিশাল পর্বতমালা হিমালয়। হিমালয়ের সেই যে বরফ ছিল সেটা একসময় হাজার হাজার বছর ধরে গলতে শুরু করে, সৃষ্টি হয় নতুন এক মহানদী গঙ্গার। গঙ্গা ভারতবর্ষের হাজার হাজার বর্গ মাইল ধরে পাড়ি দিতে দিতে একসময় বাংলাদেশে প্রবেশ করে। বাংলায় প্রবেশ করার সময় ওই যে ফারাক্কা বাঁধটা, ওই বাঁধ থেকে তার নতুন নাম হয় হচ্ছে পদ্মা। পদ্মার যাত্রা শুরু করার পরে সেখান থেকে একটা শাখা নদী তৈরি হয়, যেটাকে আমরা এখন বুড়িগঙ্গা নামে চিনি। গঙ্গার সেই নাম, তার সাথে বুড়ি শব্দটি যোগ হয়েছে এই নদীর মৃতপ্রায় অবস্থা, কালো পানি, প্রচণ্ড দূষণের কারণে। সো আমরা এই বুড়িগঙ্গা নদীর সম্পূর্ণ আন্তঃপাত্য জানবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের শিক্ষা সফর নতুন ব্লগের একেবারে প্রথম পর্বে। ছোটবেলায় বছরের শুরুতে একদম জানুয়ারি মাসে আমাদের স্কুলে একটা পিকনিক হইতো বা শিক্ষা সফর। শিক্ষা সফরে দেখা যায় তো সব সময় একদম খুব সকালে ঘুম থেকে উঠে আমরা শিক্ষা সফরের জন্য বের হই বাসের মধ্যে। এরপর ডিজে গান, একদম নাচানাচি হলো। এরপর একটা জায়গায় হয়তো যাওয়া হতো, কিন্তু ক্লান্তি শরীর নিয়ে আসলে সেইভাবে ঘোরাটাও হইতো না। এই যে আর্টিফিশিয়াল জায়গাগুলোতে যাইতাম, সব বিল্ডিং আর আমাদের খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ততা ছিল। শিক্ষা সফর চ্যানেলে আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলোতে আমরা যাব এবং সফর করতে করতেই আমরা জানবো এই জায়গাগুলোর ঐতিহ্য, এই জায়গাগুলো বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার সাথে কিভাবে এগুলো জড়িত। তো এটাই আসলে আমাদের শিক্ষা সফরের উদ্দেশ্য। চলেন আজকে ঘোরা যাক বুড়িগঙ্গা, আর দেখা যাক বুড়িগঙ্গা কিভাবে ঢাকার প্রাণকেন্দ্র, কিভাবে একটা খুব সুন্দর জায়গা থেকে এত অবহেলিত একটা পয়েন্টে পরিণত হলো। আমরা এখন আছি হচ্ছে আমাদের সদরঘাটের যে 2 নম্বর গেট আছে, সেখানে আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম এবং এখানে এসে দেখছি যে প্রচুর লঞ্চ এগুলো ঢাকা থেকে বরিশাল ছেড়ে যায় এবং সদরঘাটের যে লঞ্চগুলো সেগুলো এখানে পার্ক করা আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এই লঞ্চগুলো সাধারণত রাতের দিকে ছাড়বে। এখন যদিও অতটা ভিড় নেই, তারপরেও প্রচুর মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। রাতের বেলায় আসলে হয়তো আরো অনেক বেশি মানুষ দেখতে পারতাম, আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতাম। আমরা জানি না যে রাত পর্যন্ত আমরা এখানে থাকবো কিনা, যদি থাকি তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা এখন যে জায়গাটায় আছি এটাকে মানুষ বলে পুরান ঢাকা। মানুষ বলে বলতে আমরাও বলি, কিন্তু এটা কিন্তু একসময় এর নাম পুরান ঢাকা ছিল না, এটাই ছিল নতুন ঢাকা। তো ঢাকা শহর আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে। এখন ধানমন্ডিকে আমরা, গুলশানকে, বনানীকে আমরা নতুন ঢাকা বলি। আস্তে আস্তে পূর্বাচল হবে নতুন ঢাকা, ধানমন্ডি পর্যন্ত পুরান ঢাকার বিস্তৃতি হয়ে যাবে। সেসব পরের আলাপ। আমরা এখন যেই আলাপে বসবো সেটা হচ্ছে সফর করতে করতে যে শিক্ষাটা নিলাম সেটা হচ্ছে এই যে সদরঘাটটা, এই সদরঘাটের প্রতিষ্ঠা হয়েছিল 18 শতকে, সেই ব্রিটিশ আমলে। তখন থেকেই কিন্তু সদরঘাট ঢাকা তথা বাংলাদেশের সবচাইতে বিখ্যাত নদীবন্দরগুলোর মধ্যে একটা। এবং এই সদরঘাটের পাশে যে সোয়ারি ঘাটটা, যেখান থেকে আমরা আসলে এই নৌকায় উঠলাম, আমার সাথে কথা হলো, এই সোয়ারি ঘাটটাও কিন্তু তখন থেকে আসলে যাত্রা শুরু করে। সুতরাং ইতিহাসটা বলতে পারেন 250-300 বছরের। সো তখন কি হতো, ওই সোয়ারি ঘাটে যে ইউরোপীয় বণিকরা আসতো বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে এই বঙ্গদেশে ব্যবসা করতে আসতো এবং দেশীয় ব্যবসায়ীরা, প্রত্যেকে কিন্তু এই যে এই ধরনের ছোটো ছোটো ডিঙি নৌকা আছে, আপনারা পেইন্টিংয়ে দেখতে পাচ্ছেন যে ওই পেইন্টিংয়েও দেখবেন যে ছোটো ছোটো ডিঙি নৌকাগুলো নিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করছে, পণ্য আনা নেওয়া করছে নদীর এই পার থেকে ওই পার। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, এদিকে আছে হচ্ছে আমাদের সদরঘাট আর ওইদিকে আছে হচ্ছে আমাদের কেরানীগঞ্জ। সো এই যে দুইটা পার, এখানে আমরা সুন্দর বাজার ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজ তো আসলে 300-400 বছর আগে ছিল না। সো এই নৌকার ইতিহাসটা কিন্তু অনেক লম্বা, অনেক পুরাতন। বুড়িগঙ্গা এখন মরছে, এখন নিঃশেষ হয়ে যাচ্ছে, অনেক ছোট হয়ে এসেছে। এটা হয়তো আরও অনেক বড় ছিল, কেমন যে ছিল এইটা দেখার সৌভাগ্য তো আমাদের হয়নি। কিন্তু ঢাকা শহরে বেড়ে ওঠা, ঢাকা শহরে থাকা, এই জায়গাটার সাথে চাঞ্চল্যকর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের উচিত অন্তত একবার হলেও এই ডিঙি নৌকা নিয়ে বুড়িগঙ্গায় একটা সফরে আসা। ভাইয়া, হ্যাঁ, ছোটবেলা থেকেই পড়ে আসলাম বইয়ে যে বুড়িগঙ্গার তীরে ঢাকা শহর অবস্থিত, বুড়িগঙ্গার তীরে ঢাকা শহর অবস্থিত। কিন্তু ঢাকা শহর যে গড়ে উঠলো, বুড়িগঙ্গার তীরেই কেন গড়ে উঠলো, বা মানে এটার কারণটা কি আসলে? আচ্ছা,
যে কোনো শহর আসলে কেন গড়ে ওঠে বলো তো? কেন করে ওঠে? ব্যবসা বাণিজ্য। রাইট, মানে গ্রামেও কিন্তু ব্যবসা বাণিজ্য হয়, হয় না এরকম না। গ্রামে গেলেও তুমি দেখবা যে হাট আছে, বাজার আছে, কিন্তু শহরে আসলে এইটা মানে শহর হয়ে ওঠে হচ্ছে একটা ব্যবসা বাণিজ্যের হাব। মানে এই যে আমরা যে সদরঘাটটা দেখতেছি না, এটা তো এক সময় এখন যেরকম দেখতেছো তার থেকেও জমজমাট ছিল। এখানে বিভিন্ন বিদেশের থেকে বণিকরা আসতো, দেশি বণিকরা আসতো। এখনও যখন আমরা যে ইসলামপুর দিয়ে আসলাম না, তুমি দেখলা যে ঈদের মার্কেট চলতেছে, সারা দেশ থেকে কিন্তু মানুষ আসছে, তাই না? তো বলতে পারো যে এই পুরান ঢাকার এই অঞ্চলটা, এই সদরঘাটটা কিন্তু বহুকাল আগ থেকেই আমাদের যে ব্যবসা বাণিজ্যের হাব, একটা কেন্দ্র, সেটা হিসেবে কাজ করে। এখন বুঝতে হবে যে এই কেন্দ্র কবে থেকে শুরু হলো। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা কিন্তু একবার হয় নাই, 5 বার হয়েছে। প্রথম যেবার হয় সেটা হচ্ছে 1610 সালে। তখন যে সুবেদার ইসলাম খান ছিল না, মুঘল আমলের যে সুবেদার ছিল, তিনি এই 1610 সালে ঢাকাকে কি করেন, এই বাংলার বলতে পারো বাংলাদেশের, তখন তো বাংলাদেশ ছিল না, বাংলা অঞ্চল ছিল, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের রাজধানী ঘোষণা করেন। তখন এটা হচ্ছে আজকের যে বিজনেস হাব তুমি দেখতে পাচ্ছ, সেটার সূচনা হিসেবে শুরু হয়। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে নদী কেন্দ্রিক যে বিজনেস হাব, এটা কেন তৈরি হলো? তখন কি আমাদের যে রাস্তাঘাট এত উন্নত ছিল না সেজন্য? না না, বিষয়টা আসলে এরকম না। এখনও তো আমাদের রাস্তাঘাট অনেক উন্নত, তারপরেও আমরা যে কোনো পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে জাহাজ কেন ব্যবহার করি? কারণ অনেক পণ্য একসাথে আনা যায়, অনেক পণ্য একসাথে আনা যায় এবং খরচটা কম পড়ে। এর পাশাপাশি রাস্তায় কিন্তু মানুষ, লোকালয়, এই সমস্ত জায়গার ক্ষেত্রে, এই যে আমরা এত জ্যাম পার করে আসলাম, তুমি কি নদীতে জ্যাম দেখতে পাচ্ছ? না। সাগরে কোনোদিন জ্যাম বাঁধে না। তো বিষয়টা আসলে এরকম যে অনেক পণ্য বাল্ক আকারে যখন আমরা পাইকারিতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তখন আসলে রাস্তার পথটাকে ব্যবহার করা খুবই কম হয়। কখনো কখনো তুমি দেখবা যে মালবাহী ট্রাক যাচ্ছে, কখনো কখনো দেখবা যে ভ্যানে করে মানুষ পণ্য আনা নেওয়া করতেছে, কিন্তু একটা জাহাজে, একটা শিপে যত গ্যালন গ্যালন পণ্য আটে, ওইটা মোটামুটি তোমার 100টা ট্রাক লাগবে। এবং এই ট্রাক দিয়ে তুমি কি এক শহর থেকে আরেক শহরে এত সহজে পাঠাতে পারবো যত সহজে তুমি নদীর কানেক্টিভিটিতে পাঠাতে পারতেছো, অথবা দেশ থেকে বিদেশে? সো এই কারণে হচ্ছে নদীর প্রয়োজন। আর নদী হচ্ছে ব্যবসা বাণিজ্যের একটা হাব তৈরি করে, হাব থেকে গড়ে ওঠে শহর। বুড়িগঙ্গা থেকে গড়ে উঠেছে আস্তে 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 ঢাকা নগরী। সুতরাং ঢাকা নগরী বুড়িগঙ্গাকে জন্ম দেয়নি, জন্ম দিয়েছে বুড়িগঙ্গা ঢাকা শহরকে। কিন্তু ঢাকা শহর বুড়িগঙ্গার সন্তান হওয়া সত্ত্বেও মাকে গিলে গিলে খাচ্ছে, এটা হচ্ছে বিষয়। আর ভাইয়া, এই যে এই ময়লা পানি দেখে আমার আসলে অনেক খারাপই লাগলো, কারণ এত গুরুত্বপূর্ণ একটা নদীর এই অবস্থা। এটা কি কখনো সম্ভব যে বুড়িগঙ্গা আবার একদম ফ্রেশ পানি হবে, বা এরকম কখনো কি সম্ভব? আমার একটা বন্ধু আছে, ও হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেছে। ও হচ্ছে যে পানি আছে না, বিভিন্ন খাল, তারপর জলাশয়, এই সমস্ত জায়গায় যে পানি আছে, এই পানি শুদ্ধিকরণ বা বলতে পারো যে পানিকে পরিষ্কার করার একটা কোম্পানিতে জব করে। তো ওর কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যদি বুড়িগঙ্গাকে ওই টেকনোলজিটা ব্যবহার করে পরিষ্কার করতে চাই, আমরা পারবো কিনা? তো উত্তর দিল যে হ্যাঁ পারবো, কিন্তু 2টা প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে যে এটা অনেক ব্যয়বহুল একটা বিষয়। আর দ্বিতীয় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের বা আমরা যারা এখানে বসবাস করি, এখানে আমি তুমি সহ প্রত্যেকেরই আসলে আমি বলবো যে আমাদের অভ্যাসটা খারাপ। আমরা একটা চিপসের প্যাকেট কিনে যে কোনো জায়গায় ফেলে দেই। আমরা দেখা যাচ্ছে এই যে পানি খাবো, একটা এই নদীতে উঠে পিপাসা লেগেছে, পানি খেয়ে বোতলটা এখানে ফেলে দেবো। এই যে ছোট ছোট এন্টিটি, আমরা ছোট্ট ছোট মানুষ প্রত্যেকে কিন্তু আমাদের জায়গা থেকে নদীটাকে দূষিত করছি। মনে হতে পারে আমি একটা চিপসের প্যাকেট ফেললে কী বা হবে। তো চিন্তা করে দেখো, একটা গার্মেন্টস কোম্পানি যদি মনে করে যে আমার ইন্ডাস্ট্রি থেকে একদিনের একটা বর্জ্য গেলে কী বা হবে, এরকম কয়েকশো গার্মেন্টস কয়েক হাজার বর্গমাইল এলাকা জুড়ে যদি প্রত্যেকে একটা জায়গায়, একটা জলাশয়ে তার সমস্ত বর্জ্য প্রতিটা দিন সে ফেলতে থাকে, তাহলে সেই নদীটাকে তুমি বাঁচিয়ে রাখবা কীভাবে? সো এই 2টা প্রবলেম যদি তুমি সলভ করতে পারো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অভ্যাসটাকে ঠিক করতে হবে। আমাদের যে বলতে পারো যে আমাদের যে সত্তা, সেটাকে প্রশ্ন তুলতে হবে যে না, যেই নদীটা একটা শহরকে জন্ম দিল, সেই শহরে বসবাস করে আমরা নদীটাকে হত্যা করতে পারি না। আই হ্যাভ টু টেক কেয়ার বিকজ দ্য রিভার টেক্স কেয়ার অফ আস। এই যে ভাইয়া দেখেন, একটা প্লাস্টিকের বস্তা, এটা আসলে কতদিনে পানিতে পচবে বলেন? 2000 বছর লাগবে এই বস্তাটা পুরোপুরি বসতে। হ্যাঁ, তো আমরা এই যে 2000 বছর লাগবে এটা পচতে, কিন্তু আমরা যদি এটা না ফেলতাম তাহলে এখান থেকে এই যে দূষণটা হইতো না। সঠিক। তাহলে আমাদের হচ্ছে ব্যক্তি উদ্যোগেই আসলে ব্যাপারগুলো একটু সমাধানের চেষ্টা করতে হবে। যে রাইট, এইখানে ঠিক আছে, মাথায় আমাদের কনসেন্টের ভিতরে সব কিছু। নিয়ত, আমরা যদি নিয়ত করি যে আজকে থেকে আমি ভালো হয়ে যাব, আজকে থেকে আমি বুড়িগঙ্গা টেক কেয়ার করবো, এটা হচ্ছে তোমার খুব বেশি হলে একটা বিরাট ধাক্কা খেলাম এরকম হয়।
বলছিলাম যে নদীতে জ্যাম বাঁধে না, কখনো কখনো নদীতেও জ্যাম বাঁধে। এই যে নতুন একটা শিক্ষা নিলাম শিক্ষা সফরে এসে। নৌকা থেকে নামার পরপরই নাসির ভাইয়া যেটা বললেন সেটার একদম বাস্তব প্রতিফলন পেলাম যে নগরীর যত ময়লা আবর্জনা, যত বজ্র সব বুড়িগঙ্গাতে এসে মেশে। আমাদের আশেপাশে এই দিকে যতগুলো রেস্টুরেন্ট আছে বা যত বসত বাড়ি আছে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সবখানের যে ময়লা পানি সেগুলো এই নালা ধরে বুড়িগঙ্গায় মিশে যাচ্ছে। প্রতিনিয়ত ময়লা পানি আসতে থাকে, তাহলে তো নদীকে বাঁচানো সম্ভব না। বুড়িগঙ্গা একসময় এরকম হলে একসময় মরে যাবে। আমাদের আশেপাশের ইন্ডাস্ট্রিগুলোর মালিক যারা আছেন তাদেরকে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করব যে আপনারা এই যে বজ্র নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করুন। পৃথিবীর উন্নত দেশগুলো এখন কোন পর্যায়ে চলে গেছে, আপনারা এই যে আপনাদের বজ্র একদম ভাবে ফেলতেছেন, এটা তো আসলে ঠিক না। আপনারা বজ্রটাকে বিশুদ্ধকরণ করে তারপর ফেলতে পারেন বা আপনাদের নিজস্ব সেপটিক ট্যাঙ্ক করে আলাদা সেখানে ফেলুন। নদীতে আসলে কখনোই এরকম ময়লা পানি, দূষিত পানি ফেলা উচিত না, কারণ এই পানিটা দিন শেষে আমরাই ইউজ করতেছি। বুড়িগঙ্গার আমাদের এই যে আমি যে বাতাসটা নিচ্ছি, যে বাতাসটা ইনহেল করতেছি, এখানেও আমাদের দূষিত পানির যে দুর্গন্ধ এটা আমার ভিতরে যাচ্ছে। আপনাদেরকে প্রমিস করা হয়েছিল যে রাতের লঞ্চের যে দৃশ্য সেটা দেখাবো, তো এখন আবার ঘাটে চলে আসলাম। আমরা এখন এখান থেকে ড্রোন শট নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে রাতের ভিউটা আসলে কেমন হয়, সব লাইটিং মিলে লঞ্চগুলোকে কেমন দেখা যায়। তো চলেন যাওয়া যাক। আমরা সোয়ারি ঘাটের যে নৌকা ছিল সেখান থেকে নামলাম। নামার পরে কিছুক্ষণ চা খেলাম, তারপরে একটা রিক্সা নিয়ে আমরা এই যে পেছনে গোলাপি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আহসান মঞ্জিল নামে চিনি, কিন্তু এলাকার লোকজন এটাকে চেনে নবাব বাড়ি নামে। সো সেই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় ঘন্টাখানেক। সকাল থেকে এখন পর্যন্ত যে লম্বা এপিসোডটা আপনারা দেখলেন, এটা কিন্তু যতটুকু আপনাদেরকে দেখানো হয়েছে তার থেকে আরও অনেক বড়, যেটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি। সো সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখতে চাই এবং সেটার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলের শর্টসে। এটা আসলে মেইন কথা না, যেটা আসলে এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা সফরের যাত্রা আজকের এপিসোড নাম্বার 1 থেকে শুরু হলো, কিন্তু আমরা আসলে এটা বছর জুড়ে দেশ থেকে বিদেশ পর্যন্ত যেতে চাই, আপনাদেরকে নিয়ে সফর করতে করতে শিখতে চাই। সো আপনারা যদি চান পরবর্তী এপিসোডে কিন্তু আমরা এই আহসান মঞ্জিল বা স্থানীয়দের ভাষায় যে নবাব বাড়ি, সেটাকে নিয়ে একটা দুর্দান্ত এপিসোড করতেই পারি। সেখানে আমরা সফর করতে করতে শিখতে পারি এই বাড়ির ইতিহাস, ঐতিহ্য, এখানে কারা কারা থাকতেন, তাদের কী কী লেগাসি অ্যান্ড অল আদার থিংস। সো আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা আহসান মঞ্জিল সম্পর্কে শিক্ষা সফরে জানতে চান কিনা, অথবা আমাদের সাথে শিক্ষা সফরে আসতে চান কিনা। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।